সেদিনও সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছিল মানুষের জীবন, হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই। মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবী কেঁপে উঠল। মাটির গভীরে সঞ্চিত শক্তির তাণ্ডবে সবকিছু পরিণত হল ধ্বংসস্তূপে। এক নিমেষেই 2 লক্ষ মানুষ প্রাণ হারালো এবং ঘরে ও কর্মস্থলে আটকে পড়ে আহত হলো আরো 5 লক্ষ মানুষ। তার থেকে বেশি মানুষজন হারালো তাদের থাকা খাওয়ার নিশ্চয়তা। রিক্টার স্কেল অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.0, যার ফলে পোর্ট অফ প্রিন্স শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল $5 বিলিয়ন বেশি। বাংলাদেশ হয়তো এবারের মতো রক্ষা পেল, কিন্তু কতদিনের জন্য? যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প এদেশে আঘাত হানতে পারে এবং আমাদেরও পেতে পারে হাইতির মতো অপ্রস্তুত অবস্থায়। সম্ভাব্য এই বিপদ সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে আমাদের সতর্ক করে দিচ্ছে, কিন্তু সচেতনতার অভাবে আমাদের অনেকেই জানে না এই ভয়াবহতার পরিমাণ। অনেকেই এ ব্যাপারে উদাসীন, আবার কেউ কেউ একে নিয়তি হিসেবে মেনে নেয়। ভূমিকম্প এটা জানি না কেন হয়, এটা জানি না। ভূমিকম্প কেন সেটা তো জানি না, তবে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি হয় সেটা জানি। ভূমিকম্প কেন হয় সেটা তো আমি জানি না, আল্লাহ পাকের ইচ্ছা। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমি এত ডিটেল জানি না। ভূমিকম্প কি এটা তো আমি জানি না। ভূমিকম্প হয় জানি, কিন্তু কেন হয় এটা তো জানি না। ভূমিকম্পন তার মানে মাটি কাঁপবে। এই কাঁপার মধ্যেও এটা বিভিন্ন দিকে, হরিজন্টাল যেটা বলি এদিকে এদিকে কাঁপবে, ভার্টিক্যাল কাঁপবে। তো পৃথিবী যে আমরা বলি যে গোলাকার, উপরিভাগ প্লেটগুলো আছে 11টা বড়, ছোট ছোট কয়েকটা আছে, এর মধ্যে ফাটল আছে, এটা বলা হয় প্লেট বাউন্ডারি। অরিজিনালি কিন্তু সবগুলো মহাদেশ একসাথে ছিল, তারপরে আস্তে আস্তে এই ফাটল হয়ে এগুলো দূরে সরে যাচ্ছে। এই যে দূরে সরে যেতে গেলে অনেক সময় পারে না, আটকে আছে, কিন্তু শক্তি এর মধ্যে সঞ্চয় হতে থাকে। যখন পাথর আর এটা সহ্য করতে পারে না, তখন হঠাৎ এই শক্তিটা রিলিজ হয়, বেরিয়ে আসে, তখনই ভূকম্পন হয়। বাংলাদেশে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে আমরা কি অবস্থায় থাকব? অপ্রস্তুত না আতঙ্কিত? এদেশের মানুষ সবসময় সাহসের সাথে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আসছে, কিন্তু হাইতির মতো একটি ভূমিকম্প মোকাবিলার জন্য শুধু এতটুকুই যথেষ্ট নয়। ভূমিকম্প হয়তো আমরা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু এর জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। সাধারণ কিছু প্রস্তুতি গ্রহণ করলেই আমরা ভূমিকম্পের মুহূর্তে ও পরবর্তী কয়েকদিনের জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। ভূমিকম্পের সময় কি কি করতে হবে শুধুমাত্র এটুকু জানাই অনেকখানি প্রস্তুতি নিশ্চিত করে দেয়। এদেশে যুগ যুগ ধরেই এই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা ছিল। এদেশের মানুষ প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তাদের অভিজ্ঞতা, বিভিন্ন এই দুর্যোগ মোকাবেলার কলা কৌশল তারা অভিজ্ঞতার আলোকে উদ্ভাবন করেছে, সেটি তারা মোকাবেলা করে। তা সত্ত্বেও যখন খুব ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই সকল দুর্যোগে সরকারের একটা বিরাট ভূমিকা থাকে। এই সরকারের এই ভূমিকাটি আপনারা জানেন যে সম্প্রতিকালে বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দাবি করে থাকি যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা যথেষ্ট দক্ষতা অর্জন করেছি, সাফল্য অর্জন করেছি। আমাদের দেশে ভূমিকম্প সম্প্রতিকালে হয় নাই, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি, গত 2-3 বছরে খুব ঘন ঘন ছোট মৃদু ভূমিকম্প আমাদের হচ্ছে। এটা বিশেষজ্ঞরা বলছে যে আগামী দিনে এটা হলো লক্ষণ হলো যে ছোট ছোট ভূমিকম্পের পরেই একটা বড় ভূমিকম্প হয়, এবং সবাই আশঙ্কা করছে যে বাংলাদেশে যে কোনো সময়
একটা ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্প হলো আপনার যতগুলা প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে ভূমিকম্প হলো সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বেশি ক্ষতি করে। এর জন্য কিন্তু আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি, আমরা প্রস্তুতি নিয়েছি। জাতীয় বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করা, নিজ নিজ বাড়ির জন্য ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা তৈরি করা, প্রতিটি ঘরের নিরাপদ স্থানগুলো চিহ্নিত করে রাখা, সকল উঁচু ও ভারী আসবাবপত্রগুলো দেয়ালের সাথে আটকে রাখা, প্রাথমিক চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অপসারণ ও অগ্নি নির্বাপনের বিষয়ে প্রশিক্ষণ নেয়া, ভূমিকম্প হবার আগেই বাড়িতে ড্রপ কভার হোল্ড অনুশীলন করা, জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর যোগাযোগের নাম্বারগুলো সংগ্রহে রাখা, দুর্যোগ পরবর্তী সময়ের জন্য টাকা পয়সা জমিয়ে রাখা, জরুরি অবস্থায় ব্যবহার্য সরঞ্জামাদি ঘরে রাখা এবং সেগুলোর একটি তালিকা তৈরি করে রাখা, যেমন প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি, টর্চ এবং অতিরিক্ত ব্যাটারি, অগ্নি নির্বাপক যন্ত্র এবং বালির বালতি, ম্যাচ এবং মোমবাতি, পানি পরিশোধক ট্যাবলেট এবং দড়ি। কাঁচের জানালা থেকে দূরে থাকুন। গায়ের উপর পড়তে পারে এরকম ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন। মজবুত খাট বা টেবিলের নিচে আশ্রয় নিন। ভূমিকম্প যতক্ষণ চলবে ততক্ষণ আপনার মাথা 2 হাত দিয়ে ঢেকে রাখুন। কোনো নিরাপদ জায়গায় স্থির হয়ে থাকুন। কম্পনের সময় উঠে দাঁড়াবেন না এবং ছোটাছুটি করবেন না। নিজে শান্ত থাকুন এবং অন্যদেরও শান্ত থাকতে বলুন। শিশু ও প্রতিবন্ধীদের দিকে লক্ষ্য রাখুন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। গ্যাসের গন্ধ পেলে জানালা খুলে দিন ও গ্যাস পাইপের চাবি বন্ধ করে দিন। বাড়ির বাইরে কোনো নিরাপদ জায়গায় সরে যান। রাস্তাঘাট জরুরি সেবাদানকারী যানবাহনের জন্য পরিষ্কার রাখুন। তবে ভূমিকম্পের আগেই সমাজের সবাই একত্রিত হয়ে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করে রাখতে হবে। বৃদ্ধ, শিশু, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ পরিকল্পনা করতে হবে। স্কুল, হাসপাতাল এবং কলকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। সবাই মিলে ভূমিকম্প প্রস্তুতির মহড়া করতে হবে। স্বেচ্ছাসেবকদের জন্য প্রাথমিক চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দুর্যোগ প্রস্তুতির জন্য সবসময় যে বাইরের সাহায্যের প্রয়োজন হয় এমনটি নয়। এর জন্য নিজেরাই সংগঠিত হয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জরুরি তহবিল গঠন করা। সারা বাংলাদেশে ৬২,০০০ বড় বড় শহরগুলো, সিলেট, চিটাগাং, ঢাকা, যেগুলো বেশি ভূমিকম্প প্রবণ বলে আমরা মনে করছি, যেখানে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে এই জেলায় বেশি ভূমিকম্প হতে পারে। যেমন মধুপুর অঞ্চলটা একটা ভূমিকম্পের জন্য খুবই ভূমিকম্প প্রবণ এলাকা। তো এই এলাকায় আমরা মানুষকে প্রশিক্ষণ দেওয়ার করছি এবং ইতিমধ্যেই সিলেট, চিটাগাং, ঢাকাতে প্রশিক্ষণ কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। সমাজের সচ্ছল যারা একটু ভালো অবস্থায় আছে তারাও কিন্তু আসছেই ভূমিকম্পের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য। গ্রিন কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে আমরা ফ্রি কয়েকটা প্রশিক্ষণ দিতেছি, যেটা হচ্ছে সেলাই প্রশিক্ষণ, মাশরুম প্রশিক্ষণ, জুট প্রশিক্ষণ। এগুলা প্রশিক্ষণ দেওয়ার পর যে যারা প্রশিক্ষিত তারা ওই কাজগুলা আবার বাস্তবায়ন করতেছে। বাস্তবে করার পর ওইগুলা থেকে যে ইনকামটা আসে, ইনকামের 25% দিয়ে দেয় আমাদের ফান্ডে, স্বেচ্ছাসেবক ফান্ডে। ফান্ডটা তৈরি করা হয় মূলত এই কারণে যাতে এলাকায় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যাতে আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেই দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে ফান্ড থেকে আমরা খরচ করতে পারি। বিভিন্ন সরকারি ও বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান, যেমন সরকারি কর্তৃপক্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, বিভিন্ন এনজিওদের কাছ থেকে দুর্যোগের ঝুঁকি কমানোর বিষয়ে সহায়তা নেওয়া যেতে পারে। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন এলাকায় সামাজিক উদ্যোগে নানা রকম দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রম পালন করা হয়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মতো সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও বেসরকারি সংস্থাগুলো একত্রে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে মূল ভূমিকা পালন করছে।
এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এক হয়ে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া এবং সচেতনতামূলক র্যালির আয়োজন করছে। বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি, সচেতনতামূলক সভা, এলাকাভিত্তিক প্রস্তুতি এবং শিক্ষামূলক তথ্য উপকরণ বিতরণ, এ সকল কাজগুলোর মাধ্যমে চলছে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনীয় জ্ঞান এবং তথ্য পাওয়ার সুযোগের অভাবে মানুষ দুর্যোগকালে আরও বেশি বিপদাপন্ন হয়ে পড়ে। এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের প্রচার মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সকল স্তরে সচেতনতা বাড়াতে এ জাতীয় প্রচার আরও বাড়ানো প্রয়োজন এবং সবার কাছে তথ্য পৌঁছে দিতে প্রচারের সকল মাধ্যমগুলোকে আরও বেশি এগিয়ে আসতে হবে। সমাজভিত্তিক দুর্যোগ প্রস্তুতি নিশ্চিত করতে তথ্যের সহজলভ্যতা এবং সকল স্তরের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। জাতীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সকল পরিকল্পনায় ভূমিকম্প প্রস্তুতিকে প্রাধান্য দিতে হবে। যে কোনো ধরনের বাড়ি হোক, ভবন হোক, এটাকে এমনভাবে ডিজাইন করতে হবে এবং নির্মাণ করতে হবে যেই ধরনের ভূমিকম্প আসতে পারে তার প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। চিলির ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল, কারণ সেখানে বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে হাইতির ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবার কারণ বিল্ডিং কোড না মেনে বাড়ি নির্মাণ। বাংলাদেশের অবস্থা অনেকটাই হাইতির মতো। সে কারণে ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে এ ব্যাপারে ব্যক্তি ও সামাজিক উদ্যোগে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিল্ডিং কোড অনুসরণ করা এবং প্রকৌশলীর দিক নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণের উপরই নির্ভর করবে তা ভূমিকম্প সহনশীল হবে কি হবে না। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ ভবন নির্মাণের উপর নির্মাণ শ্রমিক, প্রকৌশলী ও ভবন মালিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে। আইনের ব্যবহার করে ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করতে হবে। লক্ষ লক্ষ ভবন তো আমরা দেশে ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, যেগুলোতে হয়তো এই ভূমিকম্প আসলে এগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হবে, হয় ধসে পড়বে বা ক্র্যাক করবে টরবে। আরেকটি আমি বলব প্রযুক্তি, যেটাকে বলা হয় রেট্রোফিটিং, এর মাধ্যমে দুর্বল ভবনগুলোকে কিছুটা শক্তিশালী করা যায় যাতে ভূমিকম্প আসলে এটা ধসে পড়বে না। চিলিতে ভূমিকম্প আঘাতের ব্যাপকতা ছিল রিক্টার স্কেলে 8.8, যা হাইতির ভূমিকম্পের চেয়ে 500 গুণ বেশি শক্তিশালী। কিন্তু চিলির ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল মাত্র 1000। এছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল কম। এর কারণ হল জাতিগতভাবে চিলি সবসময় ভূমিকম্পের জন্য প্রস্তুত। বিভিন্ন সময়ে ভূমিকম্পের অভিজ্ঞতা আর জাতীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ফলেই এটা সম্ভব হয়েছিল। কিন্তু হাইতির অবস্থা ঠিক এর বিপরীত। সেখানে বিল্ডিং কোড না মেনেই তৈরি করা হয়েছে অসংখ্য ভবন। বাংলাদেশের অবস্থা অনেকটা হাইতির মতোই। কাজেই প্রস্তুত হবার জন্য আমাদের হাতে সময় খুব বেশি নেই। বিনা প্রস্তুতিতে একটি দিন কাটানো মানেই একটি সুযোগ হারানো। আমরা ভূমিকম্প রোধ করতে না পারলেও এর জন্য প্রস্তুত থাকতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে।